টিভি চ্যানেল মালিকেরা মবের ভয়ে সেলফ সেন্সরশিপের মধ্যে আছে। আওয়ামী লীগ আমলে যেটুকু স্বাধীনতা ছিল তাও এখন নেই। কারণ আমি আপনাকে ঘটনাটাও বলি, তাহলে আপনি বুঝতে পারবেন। আপনি যখন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসাটার ওই ভিডিও যখন আপনি প্রকাশ করলেন, তখন এই উপদেষ্টা কিন্তু প্রশ্ন তুলেছেন যে রাষ্ট্রের গোপন ও বিশেষায়িত স্পর্শকাতর তথ্য, অর্থাৎ এয়ারপোর্টের সিসি ক্যামেরার তথ্য যদি আপনার কাছে চলে যায়, তার মানে আপনার তো বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষজনও আছে, এবং সেইটার ক্ষেত্রে আপনি একটা পিক এন্ড চুজ করতেছেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে আপনি দেখতে পারেন না, এনসিপিকে আপনি অপছন্দ করেন, সেই জন্য এটা সঙ্গে সঙ্গে আপনি দিয়ে দিচ্ছেন। কিন্তু বিএনপির কেউ হইলে, আমি কথার কথা করছি, বা জামাতের কেউ হইলে সেইটা আপনি দিতেন না। ব্যাপারটা কি একটা একটা অসম জায়গা তৈরি করতেছে কিনা? ব্যাপারটা মোটেও অসম জায়গা তৈরি করতেছে না, এবং আপনি একটা বেশ মজার একটা চ্যাপ্টার নিয়ে আসছেন। আই উইল গো ব্যাক টু দ্য বিফোর ওয়ান, যেটা বলতেছিলাম যে আজ থেকে 15 বছর 20 বছর পরে গেলে যখন এগুলো নিয়ে আলোচনা হবে, ইফ আই এম অ্যালাইভ অর নট, তখন এগুলো কি হিসেবে গণ্য হবে? তখন এগুলো এই হিসেবে গণ্য হবে যে বাংলাদেশে সাংবাদিকতা করাটা এতটাই ভীতিকর ছিল যে সাংবাদিকরা অমুক সাংবাদিকের জুলকারনাইন সায়ের খানের রিপোর্ট নিত না, এই লোককে বাধ্য হয়ে অনলাইনে রিপোর্ট প্রকাশ করে দিতে হইতো। এটা এডিটেড বলেন, র বলেন, হোয়াট এভার ইট ইজ। তো অবস্থাটা এতটাই একটা ভীতির সিচুয়েশন আমাদের মধ্যে ক্রিয়েট হয়েছিল। আর আমি তো এর আগেও জেনারেল আজিজের যে এয়ারলাইনের ভেতরে থাকা ফুটেজ ক্যাপচার করে নিয়ে আসছিলাম। ইসরায়েলের যে মোসাদের যে আউটপোস্ট হাঙ্গেরি, দুটোর মধ্যে ঢুকে গিয়ে মোসাদের যে টেকনিক্যাল ম্যানুয়াল স্পাইওয়ারের, সেটারও ছবি তুলে নিয়ে আসছিলাম। সেগুলো তো স্পর্শকাতর জায়গায় ছিল, এবং সেগুলো তো আমি পাবলিক ইন্টারেস্টের জন্যই করেছি, অনুসন্ধানী সাংবাদিকতার জন্যই করেছি। আসিফের সাথে আমার তো ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই, আমি ওরা ভালো করে চিনিও না, কখনো কথা হয় নাই। এবং এনসিপির প্রতি আমার কি আছে না আছে, আমার মনে হয় সেটা এনসিপির 2-1টা লিডার খুব ভালো করেই বলতে পারবে। তারা ভালো করেই জানে যে তাদের কোন জিনিস আমার সামনে আসার পরেও আমি তাদেরকে একটা দ্বিতীয় সুযোগ দিয়েছি, এটা তারা জানে। কিন্তু এই দ্বিতীয় সুযোগটা আমি বিএনপি অথবা জামাত হলে দিতাম না, এবং দিই না নর্মালি। সো আমার মনে হয় যে ওরা এখনো বেশ তরুণ বয়সে তরুণ। আপনার কোনো বায়াস কারো এগেইনস্টে বা কারো পক্ষে এরকম কোনো বায়াস? আপনি ভুল কাজ করবেন, চুরি করবেন, দুর্নীতি করবেন, ধরা পড়বেন, সামনে আসবে, আমার কাছে আসবে, আমি আপনাকে শেয়ার করে দিব। সেটা আপনার সোশ্যাল মিডিয়া পোস্টিং এর ক্ষেত্রে আপনি কোনো বায়াস থেকে কোনো কিছু করতেছেন এরকম আপনার মনে হয় না? না, নেভার। I will never do that. আপনি যদি কোনো কিছু একটা অপরাধ পান কোথাও, আপনি আমার কাছে যদি এসে বলেন, এটা যদি কোনো বিশেষ ব্যক্তির বিরুদ্ধে যায়, এতে তো আমার কোনো কিছু যায় আসতেছে না। কিন্তু এখন দেখতেছি যে নতুন যে সাংবাদিক গোষ্ঠী তৈরি হয়েছে, এই 10 মাসে যারা সাংবাদিকতা করতেছেন, তাদের বেশিরভাগের ক্ষেত্রে প্রভু বদলাইছে, তাদের অবস্থার বদলায় নাই। এটা ভাঙা ঘর, ভাঙা বাড়ি, মাথার উপরে ভাঙা পড়ছে, সেটা দিয়ে এটা বিবেচনা করা যাবে কিনা। তারা কেউ দাবি করতেছে এরকম যে আমরা বিএনপির ঘনিষ্ঠ লোক, আমরা বিএনপির জন, সেই জন্য আমি এখন সম্পাদক হব। কেউ দাবি করতেছে যে জামাতের লোক, সেই জন্য আমি সম্পাদক হব। আমি এনসিপির লোক, সেই জন্য আমার এটা করতে হবে। আমরা 15 বছর বঞ্চিত। সোজা কথা বলতে, যে 15 বছরে যেই দুষ্টামিগুলি আওয়ামী লীগ করছে, সেগুলি এখন আমরা করব, এইটা যারা করছে, সেইটা ঠিক হবে কিনা আসলে? এই জন্য আমি এই প্রশ্নটাই, যদি আপনি এটা বলতে, তারপর আবার একটু জেসিনেরও একটু মন্তব্য আমাদের একটু শুনতে হবে। স্যার, আমি একটু থামাইছিলাম আপনাকে, সরি। যেটা বলতেছে যে এটা করা কখনোই উচিত হবে না, কখনোই। এবং এই জিনিসটাই বন্ধ করতে হবে যে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে সাংবাদিকতার পেশায় যে প্রেফারেন্স দেওয়া হয়, এই প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্টটা বন্ধ করতে হবে। যে ব্যক্তি আপনার নিজের স্বাধীনতা, ইন্টিগ্রিটি এবং সততা বজায় রেখে এই পেশার মানটা ধরে রাখতে পারবেন, তাদেরকেই আসলে বিবেচনায় নেওয়া উচিত। কে কোন মতের, কোন দলের অনুসারী, এরকম কখনোই করা উচিত না। আমার অভিজ্ঞতাটা যেহেতু একটু আলাদা, সেজন্য আমি বলি যে আমি এরকম শুনতাম যে ডিজিএফআই উমুককে নিতে মানা করছে। আমি নাম ধরে বলি, কারণ এগুলো সব ইউটিউবে আছে, যে আসিফ নজরুলকে নিতে মানা করছে, সায়ন্তকে নিতে মানা করছে। আমি যেইটা শুনতাম মানা করছে, বাজারে গিয়া ওই লোককেই আমি নিতাম, ওই লোককে আমার অনুষ্ঠানে ডাকতাম, ওইখানেই তার সাথে আমি কথা বলতাম। আমি জীবনে কোনোদিন ডিজিএফআই আমাকে কোনো ফোন করে নাই, জীবনে কোনোদিন। আমাকে কোনোদিন আমার কোনো মালিক আমাকে জীবনে কোনোদিন বলে নাই যে তুমি এই অনুষ্ঠানগুলিতে ইউটিউবে আসে, আমারে কোনোদিন বলে নাই যে এইটা তুমি করতে পারবা না। সো আমি এটা না, এইটা আমি এটা কি বলবো,
আপনার তাহলে শক্তি অনেক বেশি ছিল সেই তুলনায় আমি হয়তো অনেক দুর্বল ছিলাম। আমি একজনকে আমি নিশ্চয়ই আমি দুর্বল ছিলাম, কারণ হচ্ছে আমি একটু বলি এখানে, সেটা হচ্ছে আমার যখন কোনো কাজ নাই, আমি মাসের পর মাস বছরের পর বছর এখানে যাই সেখানে যাই আমাকে একটা কাজ দেওয়ার জন্য, তখন আমি একজনকে বলেছিলাম যে সে তো বলতে পারে, আমি একটু বললে তাদের সমস্যা কি, তখন বলেছে তার শক্তি অন্য জায়গায়। এই কথাটা কিন্তু আমি শুনেছিলাম, আমি নাম উল্লেখ করছি না, সুতরাং আমি বলছি আমি জানি না আমার শক্তি বলতে আমি এটা বুঝি যে আমার কোনোদিনই কোনো সরকারের কাছে গিয়ে চা কফি খাইতে হয় নাই, আমারে কোনোদিন ডিজিএফআই ইফতারে গিয়ে বসে থাকতে হয় নাই। আমার শক্তির জায়গা আমি বুঝি যে আমার একটা থানার ওসি বদলানোর ক্ষমতা ছিল না, ওইটাই আমার শক্তি। দ্যাটস ওয়াই আমি কোনোদিন যেহেতু পাওয়ারফুল ছিলাম না সেহেতু আমি কোনোদিন পাওয়ারহীন হই নাই আর কি। জনাব জুলকারনাইন স্যার, আপনি যদি একটু বলতেন যে বিভিন্ন মহল থেকে ঠিক হুমকির সুরে ধমকির সুরে, আমার অসুবিধা নাই, কারণ আমি মনে করি জার্নালিজম করতে গেলে আপনাকে লোকে খুব প্রেমপত্র পাঠাবে, খুব ভালোবাসার কথা বলবে, এরকম নাই হওয়ার কথা। আপনাকে রেগে রেগেই কথা বলার কথা, আপনি কতটা হজম করতে পারেন সেইটাই হচ্ছে আপনার দেখার জিনিস। আমি মোটেও মাইন্ড করি না। আসিফ মাহমুদ সজীব ভাই এরকমই বলবে শব্দের খেলার ভণ্ডামিটা কবে বাদ দেবেন আপনারা, জুলকারনাইন স্যার এরকমই বলবে প্রথম আলো একটা খুব বাজে পত্রিকা, বাজেভাবে এটা করছে, আমার এতে কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি এটাকে কিভাবে দেখেন? অনেক ক্ষেত্রে গণমাধ্যম নিজে খুব একটা ইন্টিমিডেটেড জায়গায় চলে যায় আর কি, সেলফ সেন্সরশিপের নাম করেও। আচ্ছা, জুলকারনাইন স্যার কখনো বলেন প্রথম আলো একটা খারাপ পত্রিকা। আমি বলেছি যে প্রথম আলো ন্যারেটিভ টুইস্ট করার চেষ্টা করে, ন্যারেটিভ অন্যভাবে বানানোর চেষ্টা করে, বেশি খারাপ হইলো না, অসুবিধা নাই, খারাপ হইলো গেলানোর চেষ্টা করে, এবং এটা তারা প্রায় করে, এবং এটা তারা এখনই প্রথম করছে না, এটা তারা অনেকদিন ধরেই করছে। আসিফ যদি বলে থাকে যে শব্দের খেলা, আমার মনে হয় তার এই পার্টিকুলার টেক্সটটা ওয়াজ নট এন্টায়ারলি রং। কারণ শেখ হাসিনা যেখানে বলেছে যে আমি অর্ডার দিয়ে দিচ্ছি, এটাকে তো আপনার পারমিশন বলে গা বাঁচানোর কোনো বিষয় না। পারমিশন হচ্ছে আমি তোমাকে অনুমতি দিচ্ছি, একটা আপনি করতে পারেন নাও করতে পারেন, চয়েস ইজ ইয়ার্স। বাট যখন আপনি কাউকে অর্ডার দেন, বিং দ্য কমান্ডার ইন চিফ অথবা বিং দ্য হেড অফ দ্য মিনিস্ট্রি অফ ডিফেন্স, আপনি যখন অর্ডার পাস করেন, দ্যাট ইজ সামথিং পিপল হ্যাজ টু ক্যারি আউট ইন দ্য স্ট্রিট। তো আপনি সেটাকে ওইভাবে কনভে করে যাবেন। এবং বিবিসি বাংলার, এখন আমি কি বলবো, আমাদের কিছুদিন একটা অনুষ্ঠান হয়েছে আমাদের লাইক আল জাজিরা থেকেই, you should watch that. এখানে একটা ইভেন্ট হয়েছিল ইউকেতে, গ্লাসটনবেরি নামে একটা ফাংশন হয়েছিল এখানে, আপনার কনসার্ট ইভেন্ট মতো। দ্য ওয়ে দে হ্যাভ টুইস্টেড দ্য এন্টায়ার ন্যারেটিভ ডিড সেন্ড এ ভেরি রং মেসেজ, এন্ড আমাদের ওই প্রোগ্রামে এটা বেশ ভালো করে তুলে ধরা হয়েছিল। সো আই ডোন্ট ওয়ান্ট টু টেক দ্যাট অ্যাভিনিউ, আই ডোন্ট ওয়ান্ট টু ক্রিটিসাইজ দেম ফর এনিথিং, বাট এই ধরনের চয়েস অফ ওয়ার্ডস ইজ নট কারেক্ট। আপনি সঠিকভাবে ইন্টারপ্রেট করবেন, যেটা ইংরেজিতে আছে সেটাকে বাংলাতে সঠিকভাবে ইন্টারপ্রেট করবেন, যেটা বাংলায় আছে সেটাকে ইংরেজিতে আপনি আবার কারেক্টলি করবেন। স্যার আমার একটা জিজ্ঞাসা আছে, সেটা হলো যে সাংবাদিকতা আমরা অনেকগুলিকে মেলাফাইটি মিস্টেক বলি, অনেকগুলি বোনাফাইটি মিস্টেক বলি, আপনি কি এটাকে মেলাফাইটি বা ইন্টেনশনাল মিস্টেক বলতে চান? মেলাফাইটি মিস্টেক অবশ্যই। আপনি বলতে চান যে মানে বিবিসি বাংলাদেশে সবাই শুনতেছে, অসংখ্যবার পরিচয় হয়েছে, সে মেলাফাইটি করে সেই অর্ডারকে অনুমোদন বলছে, আপনার কাছে এরকম মনে হচ্ছে? এরকম অবশ্যই করেছে তারা। আপনি যদি বিবিসি বাংলার গত সরকারের সময়কার রিপোর্ট গুলো দেখেন, এখনো এই সরকারের সময় তারা এমন অনেক কিছুই করেছে যা আমার মনে হয় ওয়াজ নট ভেরি কারেক্ট। আপনার এগুলি বোনাফাইডি মিস্টেক না, রাইট? এগুলি মেলাফাইডি না, অবশ্যই না। ইন্টেনশনালি অনেক কিছু তারা করেছে। এটা শুধু বিবিসি বাংলা একা না, আপনার পূর্বের যে কর্মস্থল আছে ডয়চে ওয়েল বাংলা, ওইখানেও অনেক সময় আমরা লক্ষ্য করেছি যে এরকম মিস্টেক হয়েছে। ওটা হয়তো আপনার ইয়েতে হয় নাই, বাট মিস্টেক হয়েছে। গণমাধ্যমে কাজ করলে মিস্টেক তো হইবই। মানে আমার প্রশ্ন, এই 10 মাসেও কি সরকারের কাছে একই প্রশ্ন আমরা করতে পেরেছি যে সেই চুক্তিগুলি কোথায়, সেই চুক্তিগুলি বাতিল করা হলো না কেন, সেই চুক্তিগুলি আমাদের সামনে কেন আনা হলো না, সেই চুক্তিগুলি আমরা বরং উল্টা দিতেছি, ভারত একতরফাভাবে আমাদের সাথে চুক্তির পর চুক্তি বাতিল করে যাচ্ছে, আমরা কেন সেটা বাতিল দেখছি না? ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার একটা কিছু মানে সমান কিছু করার দূরে থাক, ইন্ডিয়া একের পর এক গাজওয়ারি, আজকে বর্ডার বন্ধ করে দিচ্ছে, কালকে ভিসা বন্ধ করে দিচ্ছে, কালকে স্থলবন্দর বন্ধ করে দিচ্ছে, কালকে ট্রান্সশিপের চুক্তি বাতিল করতেছে, একটা কিচ্ছু করে নাই যেটা ইন্ডিয়ার স্বার্থের এগেইনস্টে যায়, শুধু কতগুলি গপ্প দেয়া ছাড়া, উঁচা কথা বলা ছাড়া। হয় এবার এটা তাদের স্টেটমেন্ট ইস্যু করেছে বাংলাদেশের, লাইক কোন স্টেটমেন্ট, কোনটা বলুন তো? সবার আগে আইসে আদানির টাকা দিছে, জিজ্ঞেস করলেই বলে যে আদানির টাকা না দিলে বলে ভারত বোম মারতো। সবার আগে আইসা এগুলি করছে, এগুলি আমাদের ভাই। যাই হোক, হাওয়ার লাস্ট প্রসঙ্গে আসি। এইটা আসলে এইটা আমরা যে
ইয়াকে দিয়ে শুরু করি, জেসিনকে দিয়ে শুরু করি, আমরা সায়েরকে দিয়ে শেষ করব। সেটা হচ্ছে যে মানে বর্তমানে বাংলাদেশে মানে আমি বেশিরভাগ সময় একটু ভবিষ্যতের কথা ভাবি যে পরে যখন কন্টেন্ট অ্যানালিসিস করে গণমাধ্যমের কাজগুলি দেখা হবে তখন সেটা আসলে কীভাবে দেখা হবে। যেমন মনে করেন বাংলাদেশের গণমাধ্যম রাষ্ট্রপতি সংক্রান্ত সকল সংবাদ এড়ায়া চলে, কিন্তু বড় একটা খবর হলো কয়েকদিন আগে যে রাষ্ট্রপতি প্রথমবারের মতো 10 মাসে প্রথমবারের মতো বঙ্গভবন ছেড়ে বাইরে হয়ে আসা সেনা ইয়াতে আসছেন পিজিআরের অনুষ্ঠানে। সেই খবরটাও আসলে খুব বেশি পরিমাণে আমরা মানে বাসসে দেখি নাই, বিটিভিতে দেখি নাই, ইয়েতে দেখি নাই। এইটা আসলে কিভাবে বিবেচনা করা হবে? মানে এইটা কি স্বাধীনতা? মানে আমরা ওকে দেখতে পারি না অথচ ও প্রেসিডেন্ট, মানে এটা কেমনে দেখা হবে? আপনাদের দুজন কিভাবে দেখেন আসলে, মানে এইটা কিভাবে আপনারা যদি একটু সাহায্য করতে? আমি প্রশ্নটা কয়েনও করতে পারি না। আমার খালি মনে আছে যে প্রেসিডেন্ট একজন আছে যারে আমরা আবার খুব বেশি প্রেসিডেন্ট মনে করি না, মহামান্যটা অমান্য তো বলিই না, তার খবরও দেই না, কিন্তু তিনি আবার প্রেসিডেন্ট আছেন, তারে আবার আমরা সরাইতেছি না। মানে এটা কিরকম আসলে, এবং গণমাধ্যমের দৃষ্টিতে এটা কিরকম যদি জেসিন আগে বলেন। গণমাধ্যমের কাজ তো হচ্ছে আসলে তথ্য সামনে আনা। তো প্রেসিডেন্ট একটা প্রোগ্রামে গেছেন এবং তিনি এই এতদিন পর প্রথম একটি প্রোগ্রামে গেছেন, সেটা তো একটা অবশ্যই আমাদের কাছে তো নিউজটা একটা মানে অ্যাসেট, তাই না? সুতরাং সেটা কভার করবে সবাই, সেটাই স্বাভাবিক। এবং সেটা যদি কেউ না করে থাকে তাহলে সেটা আমার মনে হয় যে তারা একরকম পক্ষপাতিত্বের এখানে, বা পক্ষপাতিত্ব ঠিক শব্দটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে না। আমার মনে হয় যে ইমোশনালি তারা হয়তো জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারে না যে এখনো পর্যন্ত তিনি যিনি কিনা সাবেক পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5 হয়ে সালাম করেছিলেন, তিনি এখন সালাম করার জন্য পাচ্ছি না প্রধানমন্ত্রীকে, প্রধানমন্ত্রী আবার সালাম দিচ্ছেন না, রাইট? তো একটা দৃশ্য আমরা ওরকম দেখেছিলাম। তো এটা হয়তো ইমোশনালি তার জন্য ডিফিকাল্ট, যদি কেউ দায়িত্ব থেকে এটা মানে কোনো সংবাদ মাধ্যমের দায়িত্বে আছেন কিন্তু এই নিউজটাকে অ্যাপ্রোপ্রিয়েটলি কভার করলেন না, সেটা একটা কারণ হতে পারে। তবে আমরা তো নিউজ এটাকে আমি মনে করবো এটা গুরুত্বপূর্ণ নিউজ, এতদিন পর তিনি আসলেন, সেটাও তো একটা গুরুত্বপূর্ণ মেসেজ। এটার পেছনের কারণ আরো অনেক কিছু। সায়ের আছে, সায়ের আরো ভালো বলতে পারেন না। সায়েরের সাথে আমি এটা প্রশ্নটা যোগ করতে চাই, এইটা দিয়ে তাহলে আমরা আসলে জেসিনকে দিয়ে অনুষ্ঠান শেষ করব। সায়েরের সাথে আমি যেটা যোগ করতে চাই সেই যোগের প্রসঙ্গে আসলে একটু জেসিন বলবেন। সায়ের, আপনি প্রেসিডেন্টের প্রসঙ্গটা একটু বলবেন, এবং খুবই ইনসিডেন্টালি সেই প্রেসিডেন্টকে দাওয়াত দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আপনাকে এইভাবে ব্র্যান্ড করা হয়, আপনি হচ্ছেন জেনারেল ওয়াকারুজ্জামানের লোক, এবং আপনি এবং জেনারেল ওয়াকারুজ্জামান একটি স্বাধীন বাংলাদেশ ঘোষণা করেছেন, যারা আসলে ইউনূস সাহেবের অধীনেও না, প্রেসিডেন্টের অধীনেও না, তারা তাদের যা ইচ্ছা হয় তারা তা করেন। এই কথাটাকে আসলে ঠিক কিনা? এবং খুবই আশ্চর্যজনকভাবে ডিজিএফআইয়ের কোনো দোষের দায়ে চাপানো হয় সেনাপ্রধানের উপরে, যদিও সেনাপ্রধানের আন্ডারে ডিজিএফআই না, ডিজিএফআই সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্ডারে। আপনি যদি একটু বলতেন যে সেনাপ্রধানের দাওয়াতে বা সেনাপ্রধান যেখানে উপস্থিত ছিলেন, সেনাবাহিনীতে রাষ্ট্রপতি গেছেন, সেটা কি একটা আলাদা দেশ কিনা, আলাদা জায়গা কিনা, মানে ডক্টর ইউনূসের আয়ত্তের বাইরের কিনা এটা, এবং সংবাদ মাধ্যমে না আসাটাকে কেমনে দেখেন? এখন দেশে যে একটা প্রেসিডেন্ট আছে, আমার কাছে তো আসলে লাইক আই ডোন্ট সি হিজ এক্সিস্টেন্স এনিওয়্যার অ্যাকচুয়ালি। আমার তো মাঝে মাঝে মনে হয় যে সে আসলেও কেউ আছে কিনা, বাট শুনি যে আছে। এখন দেশের প্রেসিডেন্ট যদি সেনার প্রধানের বাসাতে যায়, এটা তো মনে হয়, আমি ঠিক জানি না, ক্যান্টনমেন্টে গেছে, বাসায় যায়, গিয়ে থাকে। এখন সে তার চিকিৎসা করাতে গেছে নাকি কি কারণে গেছে, আমি আসলে এই জিনিসটার বিষয়ে মাত্রই লাইক আজকে এখন শুনলাম যে সে কবে গেছে। বাট যদি সে ওখানে যায় তাহলে হয়তো কোনো পার্সোনাল কারণে যেতে পারে, অথবা হয়তো সিএম এসে দেখাইতে গেছে, অথবা হয়তো মিলিটারি কোনো, আমার মনে হয় প্রমোশন বোর্ড আসতেছে না, ওটা আরো পরে বোধ হয়, এরকম কোনো হয়তো কোনো কাজে গেছে। এখন এই লোক তো আপনার মিলিটারির সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক বলা হয় তাকে, রাষ্ট্রপতিকে। দেশের যে কনস্টিটিউশন আছে, এখনো আছে, সেটা নিয়ে সেই হচ্ছে আপনার সর্বাধিনায়ক। এখন যদি কেউ এটা আপনার না কভার করে থাকে তাহলে অবশ্যই এটা আমাদেরকে বের করতে হবে যে এটা কেন তারা কভার করে নাই, নাকি এটা আইএসপি থেকে বলা হয় নাই যে কোন কারণে সে অ্যাকচুয়ালি গিয়েছে। আর সেনাবাহিনীর সাথে আমার সংশ্লিষ্টতা নিয়ে যে সমস্ত গল্প, মুখরোচক আলাপ
চলে, এটা তো আসলে আমি বলবো যে এটা খুবই হাস্যকর একটা আলাপ চলে আর কি। কারণ আমি আগেও আপনার সাথে এসে বলেছি যে এই সেনাবাহিনী নিয়ে আমার থেকে বেশি নেগেটিভ নিউজ আর কেউ কখনো করে নাই মনে হয়, ডিজিএফ এর ক্ষেত্রেও সেই। সুতরাং তাদের মুখপাত্র আমি এখন কেন হইতে যাবো? হ্যাঁ, আমি হয়তো এখন একটু কম করতেছি, বিকজ আমি এখন দেখতেছি না যে সেনাবাহিনী কাউকে মেরে ফেলতেছে অথবা সেনাবাহিনী গিয়ে কাউকে আটকে ধরে নিয়ে আপনার আয়নাঘরে ঢুকে রাখতেছে, এবং আমি দেখতেছি এই বাহিনীর সদস্যরা আপনার পুলিশের পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা রক্ষায় যতটা সম্ভব পারলে নিজেদের এখতিয়ারের বাইরে গিয়েও তারা কাজ করার চেষ্টা করতেছে। এদের ছুটি ছাটা ক্যান্সেল হয়ে গেছে, এদের অনেকেই আপনার পরিবারের সাথে দেখা করতে পারতেছে না, অনেকে এক্সস্টেড হয়ে আছে। তো এখনো যদি ক্রমাগত কোনো উল্লেখযোগ্য কারণ ছাড়া আমি সারাদিন এদের বিষয়ে আপনার না, আমি শুধু শেষ প্রশ্নটা করি যে জেনারেল ওয়াকুরুজ্জামান কি আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্ডার কমান্ডে আছেন, নাকি তিনি একটা স্বাধীন সার্বভৌম সেনাবাহিনী বা স্বাধীন সার্বভৌম সেনানিবাস গঠন করছেন যে তিনি কারো কথা শুনছেন না? ব্যাপারটা না, এখন সেনাবাহিনীর প্রধান যিনি হন, সেনাবাহিনীর প্রধান তো তার নিজের যেই রাইট আছে সেটার মধ্যেই থাকবেন, এবং উনি যদি ওই ধরনের বেয়ারা টাইপ হতেন তাহলে ততদিন আমরা অন্য রকমের পরিস্থিতি দেখতাম বাংলাদেশে।